সবাইকে আসসালামু আলাইকুম, অভিনন্দন, শুভেচ্ছা। আজকে আলোচনার বিষয় শকুনের চোখ, বাজ পাখির নখ অথবা কতিপয় ভদ্রনখ। যদিও ভদ্রনখ শব্দটি রূপকে ব্যবহার করেছি, মূলত ভদ্রলোকদেরকেই উপেক্ষা, ঘৃণা এবং তাদেরকে কতিপয় এই ভদ্রলোকদেরকে অসম্মান করবার জন্যই এই ভদ্রলোকই আমি ব্যবহার করেছি। এই ভদ্রলোক কারা? যারা প্রকৃত ভদ্রলোক সেজে সুন্দর পরিপাটি পোশাক পরিধান করে, নিজেদেরকে চুল দাড়িগোঁফ সেটে সুন্দর ভদ্রতার বেশ ধারণ করে। এরা জ্ঞানী নয়, এরা সার্টিফিকেট দ্বারা শিক্ষিতের মাপকাঠি নির্ধারণ করে এবং সেই সার্টিফিকেটের বিনিময়, জ্ঞানী নয় কিন্তু তথাকথিত মুখস্থ বিদ্যায় শিক্ষিত হয়ে সেই সার্টিফিকেটের মাপ অনুযায়ী নিজের অবস্থান তৈরি করে। তারপরে পদ পদবি বলেন, সরকারি চাকরিতে হোক, রাষ্ট্রীয় সরকারের রাজনৈতিক অবকাঠামোর ভিতরে হোক, তেল মেরে সাথে থলে বলতে অর্থ আগে তেল মেরে মসৃণ করে, তারপরে থলে মারে। এটা সরকারি চাকরিতেও আপনি জেলা প্রশাসক হওয়ার যোগ্য নয়, হয়তো আপনার বংশীয় পরিচয়, আপনার বাপ বিসিএসের প্রশাসনের বা বিভিন্ন ক্যাডারের লোক, তদ অনুযায়ী সুপারিশ, অথবা শ্বশুর মন্ত্রী এমপি, তদ অনুযায়ী সুপারিশ, অর্থকড়ি ঢেলে তেল মেরে আর নিজের সার্টিফিকেট আছে, হয়তো কেউ জেলা প্রশাসক বা জয়েন্ট সেক্রেটারিয়েটে বিভিন্ন জয়েন্ট সেক্রেটারি, উপসেক্রেটারি বিভিন্ন জায়গায় বসে বিভিন্ন পদ পদবি দখল করে নিয়ে রাষ্ট্রের সম্পদ চতুর তীক্ষ্ণ বুদ্ধিতে চুরি করা যায়, একেবারে নির্ঘাত চুরি করা যায়। আমি এদেরকেই এই ভদ্রনখের আওতায় আনার চেষ্টা করেছি। প্রিয় শ্রোতা, আমার এটা কোনো ব্যবসায়িক চ্যানেল নয়। আমি ফেসবুকে এবং ইউটিউবে কথা বলি। যারা ফেসবুকে দেখেন, ইউটিউবে আমার একটি চ্যানেল আছে SM হাবিব 64। অনুগ্রহপূর্বক যদি ভালো লাগে এবং যদি মনে করেন এই কথাগুলো আরও কাউকে জানানোর প্রয়োজন, প্লিজ একটু শেয়ার করবেন বা ইউটিউবে একটু সাবস্ক্রাইব করবেন। আরও লোককে জানানোর দরকার মূল জায়গাটা কোথায়, যেখানে আমরা আটকে আছি এবং যে দুর্বৃত্তের বৃত্তায়নের ভিতরে আমরা কূপের মতো নিপতিত আছি। এখান থেকে বের হওয়ার জন্য, উদ্ধার করার জন্য কেউ আসছে না। আমাদেরকে চিল্লাইতে হবে, চেঁচামেচি করতে হবে, হাত উঁচা করতে হবে, ফুল স্পিডে ভয়েস রেস করতে হবে। জুলাই আগস্টের যে বিপ্লব, যে পরিবর্তনের জন্য যে অভ্যুত্থান, এটার চেতনার ভিতরে এসেই আপনাকেও এর অংশীদারিত্ব হইতে হবে, যদি না আমরা এর থেকে মুক্তি পাই। আমি আমার মূল পয়েন্টে যাচ্ছি। আমি কেন শকুনের চোখ, বাজ পাখির নখ এবং কতিপয় ভদ্রনখ নিয়ে আলোচনায় আসলাম। আপনাদের হয়তো মনে আছে, দীর্ঘ 15 বছর সংবাদপত্রে সবসময় বড় ধরনের একটি নিউজ দেখাতো যে কেজি কেজি মন টন স্বর্ণ ধরা পড়তো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট বিমানবন্দর, চিটাগাং বিমানবন্দর। এই স্বর্ণগুলো ধরা পড়ার পরে কিছু যেটা আমরা তথ্য পেয়েছিলাম, বাংলাদেশ ব্যাংকের ভোল্টে থাকার কথা, কিন্তু পরবর্তীতে আমরা জানতে পেরেছিলাম সেই স্বর্ণ মন টন স্বর্ণ তামা হয়ে গিয়েছিল। কিছু স্বর্ণ ভোল্ট থেকে একেবারে আউট হয়ে গিয়েছিল।
কেজি কেজি হিরোইন, পরবর্তীতে সেটা চক পাউডার হয়ে গেল এবং সেটা ডাস্টবিনে ফেলে দেওয়া হলো। তো হিরোইন ধরে চক পাউডার, স্বর্ণ ধরে তামা, এরা কারা? এয়ারপোর্টের যারা বাংলাদেশ বিমান বাহিনীর একেবারে নিম্নতম একজন কর্মচারী অথবা এয়ারপোর্টে চাকরি করে, যারা বিদেশিদের ব্যাগ কাটা থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে যারা আছেন, এমন লোক নাই তাদের দেশে বিদেশে 10টি 15টি বাড়ি গাড়ি নাই। সমস্ত লোকের আছে। সচিব সাহেবদের যারা খিচুড়ি রান্না করতে বিদেশে চলে যান, ছাগল পালন শিখতে বিদেশে চলে যান, দুপুরে বাচ্চাদের টিফিন কিভাবে পরিবেশন করতে হবে সেটা শিখতেও বিদেশে চলে যান। বিদেশ গেলেই টাকা। সবচেয়ে বড় ব্যবসার জায়গা। রাষ্ট্র কি জঘন্য ডাস্টবিনের ভিতরে পড়ে আছে রাষ্ট্রীয় বিধিবিধানগুলো। বাংলাদেশের থেকে যত অ্যাসেম্বলি বাইরে আছে, যেগুলো দেশে আছে রাষ্ট্রদূতরা, সেই জায়গার ড্রাইভার থেকে শুরু করে তার চা বানিয়ে দেওয়ার জন্য অফিসারদের জন্য, কাপড় ধুয়ে দেওয়ার জন্য যাদেরকে দেশের থেকে নিয়ে যায়, এবং স্বয়ং ওই অ্যাসেম্বলির কর্তৃপক্ষ, আপনি মিলিটারি অ্যাটাচি বলেন, ইকোনমিক্যালি যারা যায় তাদেরকে বলেন, আর স্বয়ং রাষ্ট্রদূত যিনি বলেন, কোনো দেশের যারা প্রবাসী, রাষ্ট্র কি এইসব প্রবাসীদের কাছে, তারা তো চিল্লায়, কিন্তু রাষ্ট্র কি কখনো স্বপ্রণোদিত হয়ে জানতে চেষ্টা করে যে তোমরা যে দেশে থাকো, আমাদের যে অ্যাসেম্বলি আছে, রাষ্ট্রদূতজনগুলো আছে, তারা কি তোমাদের কোনোভাবে কখনো কোনো সাহায্য সহযোগিতা করে? অসম্ভব। যত ধরনের যে কোনো দেশেই রাষ্ট্রদূতরা যাওয়ার সাথে সাথে তারা নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান, ভাইয়ের নামে, বউয়ের নামে, শালীর নামে, শ্বশুর শাশুড়ির নামে, সুমিন্দির নামে, বিভিন্ন আত্মীয় স্বজনের নামে তারা আগে ব্যবসা প্রতিষ্ঠান শুরু করে দেবে, নিজেদের ব্যবসা। ওই দেশের যে জনগণ আছে তাদের যে উদ্দেশ্য ওইখানে যাওয়া রাষ্ট্রীয় কাজের, তারা বেমালুম ভুলে যায়। আনুষ্ঠানিকতা অনুযায়ী হয়তো তারা কখনো কোনো ওই দেশের রাষ্ট্র কোনো মিটিংয়ে ডাকলে গেল, না হলে তারা যা করে ফুর্তি, বিভিন্ন কায়দায় বোতল বলেন, মেয়েলিক ভাবে বলেন, এতে মেতে থাকে, নিজেদের আখের গোছানোর জন্য সর্বক্ষণ তাদের এই প্রচেষ্টায় লাগে থাকে। যত ধরনের রাষ্ট্রদূত পৃথিবীর যতগুলো দেশে আছে, বাংলাদেশের রাষ্ট্রদূতরা তারা তাদের কাজে লিপ্ত হয়ে যায়। সচিবগণ ফাইল আটকে যে ব্যবসা, এটা তো দীর্ঘদিনের, এখন নয়, নূতন নয়। এই জায়গাগুলোতে পরিষ্কার না করলে সেই স্বর্ণ কেন তামা হয়ে গেল? আপনারা হয়তো বলতে পারবেন বারবার পুরনো কথায় ফিরে যে লাভ কী, বা অনেকেই বলে যে পুরনোর দরকার নেই, এখান থেকে শুরু। না, সম্পূর্ণ একটা ভুল ধারণা। আপনি যদি খনিজ গুপ্ত সম্পদ তুলতে চান, আপনাকে পাথর খুঁড়তে হবে, শক্ত মাটি খুঁড়তে হবে, অনেক গভীরে যেতে হবে, তারপরে আপনি স্বর্ণ পাবেন, গ্যাস পাবেন, পাথর পাবেন, হীরা চুনি পান্না, যেগুলো মাটির নিচেই পাওয়া যায়, সব কিছুই মাটির ভিতর থেকে তুলে আনতে হয়। তেমনি একটি রাষ্ট্রের কিভাবে এত বড় স্বৈরাচারী সরকারদের হাতে চলে যায়, রাষ্ট্রের রাজনৈতিক দল গঠন করেই ক্ষমতার অংশীদারিত্ব হলেই তারা কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। রাষ্ট্রের উন্নয়নের কথা বলে বিদেশ থেকে লোন নিয়ে সেই লোনের টাকায় নিজেদের বিদেশে বাড়ি গাড়ি, কোটি কোটি টাকার, শত বৎসরেও তাদের বংশ পরম্পরায় এত অর্থ সম্পদ গড়ে তুলে ফেলেছে অলরেডি, যে শেষ হবে না। কয়েকটি বংশ দশ শেষ হয়ে যাবে, তাদের অর্থের কোনো শেষ হবে না, অঢেল অর্থের মালিক হয়ে যায়। অথচ যাদের ঘাড়ে এই ঋণের বোঝা চাপিয়ে দেওয়া, তারা সেই বোঝা টানতে টানতে কোমর বাঁকা করতে করতে তাদের মাথা মাটিতে গিয়ে ঠেকেছে। এটা কি সম্পূর্ণ রাষ্ট্রীয় মদতে, রাষ্ট্রীয় অবকাঠামো, যে দেশের রাষ্ট্র তার নাগরিকদের, যে দেশের রাষ্ট্র তার নাগরিকদের সেবা করবে, সর্ব ধরনের সাহায্য সহযোগিতা করে একজন নাগরিককে তার সঠিক মান উন্নয়নের মানদণ্ডের স্থানে নিয়ে যাবে, সেখানে রাষ্ট্র যদি তার নাগরিকদেরকে দালালদের হাতে বিক্রি করে দেয়, তা কি সরকার মদতপুষ্ট দালালদের কাছে বিক্রি করে দেয়, তাহলে এই দেশ, সেই দেশের নাগরিক রাষ্ট্রের জন্য কতটুকুন দায়িত্ব বা কর্তব্যের ভিতরে আসবে?
আমরা রেমিটেন্স পাঠানোর কথা বলি, লিগ্যাল ওয়েতে পাঠান, অথচ একটি নাগরিক যখন বিদেশে যায় রাষ্ট্র তাদেরকে দালালদের হাতে বিক্রি করে দেয়। এই রিক্রুটিং এজেন্সিগুলা যারা বিদেশে বায়ারের, যারা বিদেশে লোক পাঠায়, এরা যে কত বড় দালাল, এবং দালালগুলো লাইসেন্সকৃত, রাষ্ট্রের মদতেই দালাল গঠিত হয়েছে, সম্পূর্ণ রাষ্ট্রীয় মদতেই দালাল তৈরি হয়েছে। কেন? একজন রাষ্ট্রের নাগরিক সে বিদেশে যাবে, সম্পূর্ণ প্রসেসিং একটি রাষ্ট্র করে দেবে। একটি রাষ্ট্রের প্রতিটি জেলায় তার দাপ্তরিক অফিস থাকবে, দাপ্তরিক অফিস থেকে প্রবাসী মন্ত্রণালয়ের মাধ্যমে সে কোন দেশে যাবে সে দেশের শ্রমের অবস্থান সম্পূর্ণ নির্ণয় করে সরকারি প্রসেসিংয়ের ভিতরে সে যাবে, এবং ওই দেশের রাষ্ট্রদূত তার কর্মসংস্থান, তার আবাস, তার স্বাস্থ্য সম্পূর্ণ বহন করতে দায়বদ্ধ থাকবে। যদি বিন্দু মাত্র বিচ্যুতি ঘটে তার বেতনের থেকে ওই শ্রমিকের সর্বধরনের সাহায্য সহযোগিতা দিতে হবে। এই নাগরিকের রাষ্ট্রের নাগরিক। কেন রিক্রুটিং এজেন্সি, কেন দালালদের মাধ্যমে তাকে বিদেশে যেতে হবে? 1 লাখ টাকার জায়গা কেন 10 লাখ টাকা খরচ করার পরেও তারা যেয়ে বন্দি থাকে, তাদের উপরে নির্যাতন চালানো হয়, তাদের উপরে বাড়তি টাকা দাবি করা হয় পরিবারের কাছে, পরবর্তীতে তাদের লাশ ফিরে আসে। একটি রাষ্ট্রীয় কোনো দায়ভার নেই। একটি রাষ্ট্র কিসের উপরে নির্ভর করে? নাগরিকদের উপরে নির্ভর করে গড়ে ওঠে। নাগরিকদের সমষ্টিগত জনসংখ্যাই রাষ্ট্রের জনসংখ্যা। তো সেই জনসংখ্যাকে রাষ্ট্র যদি নিরাপত্তার বদলে আরও দালালদের কাছে, আপনি পাসপোর্ট অফিসে যান, যে কোনো অফিসে যান, সমস্ত জায়গায় চাকরির নামে যারা ব্যক্তি নিয়োজিত তারাও যেমন দুর্বৃত্ত দালাল, এবং তাদের সাথে সাপোর্টিংয়ে দালাল। আমি একটা কাজে, জমির একটা কাজে আমার ভূমি অফিসে গিয়েছি, ওখানে যে হেডবাবু তার বাম পাশে একজন লোক কম্পিউটারে বসে আছে। যত ধরনের কাজ কাম তাকে দিয়ে করাতে হবে, তাকে টাকা দিতে হবে, সে সরকারি অনুমোদিতও না, কোনো কিছুই না। হেডবাবুকে বসায় দিয়েছে একজন রাজনৈতিক নেতা, তার বাইস্তেরে ওখানে, তার কথা বলে যে ওর তো বেতন টেতন নাই, টাকা দিতে হবে তাকে। রাজনৈতিক লোক অফিসের ভিতরে বসিয়ে রাখছে একজন তাদের নিজেদের লোক, সরকারি যত কাজ কামে পাবলিক যাবে তাকে দিয়ে করাইতে হবে কম্পিউটারের যত কাজ লোক। তার মানে কি? এর মানে হলো সরকারের উদাসীনতা। সরকারের লোক আছে, নিয়োগকৃত লোক আছে, কিন্তু সঠিক বন্টন নেই। সরকারি যত অফিস আদালত বলেন, জেলা প্রশাসক বলেন, এই জেলা প্রশাসকের অফিসে কারা যায় প্রতিদিন, ঘন ঘন কারা যায়, তাদের উদ্দেশ্য কী? ভিজিটিং বই আছে, আমি দেখছি, লেখাও থাকে, কিন্তু সপ্তাহে কয়দিন কে কে কোন উদ্দেশ্যে যাচ্ছে এর কোনো রেকর্ডিং নাই। এই যে দালাল প্রকৃতির লোক জেলা প্রশাসকদের সাথে অনবরত ঘষাঘষি করে ছিটমহলের লাইসেন্স, বড় বড় কাজের তদবির সহ বিভিন্ন কাজে শুধু তারাই সমাদৃত। আমি লুঙ্গি পরে, আমি কৃষক, আমার কোনো সমস্যা, আমার যেটা দরকার আমি গিয়েছি, গেটের থেকেই ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। তোমার জন্য জেলা প্রশাসকের অফিস না, তোমার জন্য ইউএনওর অফিস না। কাদের জন্য? এই দালালদের জন্য। প্রত্যেকটা অফিসে দুদকের প্রতিনিধি থাকতে হবে, বিশেষ করে জেলা প্রশাসকের অফিসে জিএসডি শাখা, ইউএনও অফিসের। আমি আশ্চর্য হয়ে গেলাম, সরকারি এলজিইডি অফিসের গেটে একজন কন্ট্রাক্টরের শোকবার্তা লিখে তার ছবি দিয়ে টানানো। ওটা সরকারি অফিস, সরকারি কোনো কর্মকর্তা মারা গেলে সেখানে। কিন্তু এটা এতটাই কন্ট্রাক্টরি নামে কিছু দানবরা গিলে ফেলেছে যে তারা ছাড়া বাইরের কোনো লোক বড় কোনো ধরনের কনস্ট্রাকশনের কাজও নিতে পারবে না, এবং তাদেরকে ইঞ্জিনিয়াররা তাদের বউ হয়ে গেছে, একবার ঘরের বউ, তাদের কথায় উঠা বসা করা ছাড়া প্যান খুলে দেবে এইসব কন্ট্রাক্টরদের কথা ছাড়া। এতটা নিকৃষ্ট মানের এইসব ভদ্রলোকেরা দখল করে বসে আছে এইসব অফিসগুলা। আমি এদেরকেই, যারা সেই স্বর্ণ তামা করে, হীরাকে চক পাউডার বানায়, এদেরকেই আমি এই ভদ্রলোক বলার চেষ্টা করেছি। এর ভিতরে আমি 2টি মেসেজ দিতে চাচ্ছি। এক হচ্ছে দুদককে, নির্বাহীকে ভেঙে দেওয়া হয়েছে, এনবিআরকে যেমন ভেঙে দেওয়া হয়েছে, আমি সাধুবাদ জানাই। আরও এরকমের আরও দৃষ্টিতে দিতে হবে। জেলায় দুদকের অত্যন্ত দক্ষ সৎ কর্মী দ্বারা এই দুদককে, যে রাষ্ট্রের যে অর্থ লুটতরাজ হয়েছে, সেই সব জায়গাতে
বসাইতে হবে এবং অতীত থেকে যারা 52-55 বছর ধরে এই অবস্থার সৃষ্টি করেছে সেই সব জায়গাতে খুঁজে 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 বের করে আনতে হবে এবং নতুন করে যেন না হয়। সবচেয়ে সাংঘাতিক যেটা কথা আমি স্পষ্টভাবে বলার চেষ্টা করছি এই যে বর্তমান সময়ে যাদেরকে যেমন বেনজিরের অর্থ সম্পদ, সালমান এফ রহমানের অর্থ সম্পদ, এস আলমের অর্থ সম্পদ বাজেয়াপ্ত করা হচ্ছে, এটা তো এক সময় নাটকে পরিণত করা হবে। নাটকটা কী হবে? এইভাবে থাকবে বা যার যতটুকু কেড়ে করে নেওয়ার দরকার নিয়ে যাচ্ছে, পরবর্তীতে যে সরকার আসবে তারা এইটাকে নিজেদের মতো করে আবার ভোগ দখল করবে, কেউ বাড়ি বানাবে, ব্যবসা প্রতিষ্ঠান বানাবে, এইভাবেই চলতে থাকবে। কিন্তু এটার উচিত যেটাই বাজেয়াপ্ত করা হবে বা মাল ক্রয় করা হবে সরাসরি খুব স্বল্প সময়ের মাধ্যমে সেটার যে অর্থ রাষ্ট্রীয় কোষাগারে আনতে হবে এবং ওই অর্থ সম্পদ খুব দ্রুত সময়ের ভিতরেই রাষ্ট্রীয় সম্পদে, কোনো মালিকানায় নয়, রাষ্ট্রীয় সম্পদে সম্পূর্ণ দালালি কাগজপত্র করে রাষ্ট্রের সম্পদের অন্তর্ভুক্ত করতে হবে এবং সেখানে যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলোকে হয় অফিস আদালতের ভিতরে আনতে হবে অথবা যেগুলো বিভিন্ন সোর্সের মাধ্যমে মোটেল আছে বা যেগুলো রিসোর্ট আছে, যে অবস্থায় আছে ওই অবস্থায় চালু থাকবে, কিন্তু সেটা রাষ্ট্রের হয়ে যেতে হবে। পরবর্তীতে যেন কোনো নেতারা ওইটার আবার মালিক না হয়ে আসে এবং ওই সব অর্থ সম্পদের দিকে চোখ কাদের? এইসব শগুনদের, এইসব বাজ পাখিদের। এরা কারা? রাজনৈতিক নেতা অথবা কতিপয় রাজনৈতিক নেতার ছত্রছায়ায় সহায়তায় কতিপয় আমলারা গড়ে উঠবে। এরা এই অর্থগুলো আবার ভাগ করে নিয়ে নেবে, কিন্তু ওই সেই স্বর্ণের মতোই তামা হয়ে যাবে আবারও এই সময়ের সম্পদ। তখন অন্য কথা বলবে, হয় দলিল ঠিক ছিল না বা বিভিন্ন কিছু হয়েছিল না, এখন নেতারা ভাগযোগ করে আবার দলিল করে তারাই বন্টন করে নিয়ে নেবে। অতএব বর্তমান সময়ে যে অর্থ ভূমি সরকারের বাজেয়াপ্তের মাধ্যমে আনা হচ্ছে, এসব সম্পদ যেন খুব দ্রুত সময়ের ভিতরে রাষ্ট্রের কোষাগারের আওতায় আনা হয়, রাষ্ট্রের আওতায় আনা হয় এমন কোনো কিছু যেন বাকি না থাকে যে পরবর্তীতে নির্বাচিত সরকার বলে যারা যেসব খাওয়ার জন্য লাইন দিয়ে বসে আছে, চিল্লাচ্ছে কুকুরের মতো ঘ্যাও ঘ্যাও করছে, যেসব ভদ্রন্যকেরা, এরাই কিন্তু মূলত এদের মাথার ভিতরে কিন্তু এই যে এইসব সম্পদ, বেনজিরের সম্পদ, সালমান এফ রহমানের সম্পদ, এস আলমের সম্পদ, যার যেখানে সেই সম্পদগুলো এরা চেষ্টা করছে এই সম্পদগুলো যেন সরকারের রেজিস্ট্রিভুক্ত সম্পদে না হয়, এইভাবেই থাক। তারপরে এরা যত যা নিচ্ছে এগুলো এরা কখনো পুরাইয়ে দেবে। অফিসে আগুন কোথাও লাগে না, জরুরি কাগজপত্র যেখানে সেখানে বাংলাদেশ ব্যাংকে আগুন লাগে, ব্যাংকের ওই 7তলা 5তলায় একটা রুমে যেখানে সেই দালিলিক প্রমাণাদি ছিল সেখানে আগুন লাগে। অর্থের যে কিছুদিন আগেও আমরা দেখলাম যুব উন্নয়নের যে এগুলো অর্থাৎ পাপনের যে দুর্নীতির খতিয়ানগুলো ছিল সেগুলোই আগুন লেগে গেল। এই আগুন লাগার পিছনে অবশ্য অন্য কোনো রেকর্ড অবশ্যই আছে, কোথাও না কোথায় আছে, যারা রেকর্ডের আপনার অডিট হয়েছিল সেসব কাগজপত্র অডিট অফিসে আছে, তার থেকে রেকর্ড নিয়ে খুঁজে বের করা যায়, খুঁজতেই হবে। সার্চ করে এগুলোকে যদি বের করে না আনা হয়, শুধু এক জায়গায় দাঁড়িয়ে থাকলে হবে না। সংস্কার হচ্ছে শুধু নির্বাচনমুখী সংস্কার বা সংবিধানমুখী সংস্কার নয়, এই যে এই সব স্তরের প্রত্যেকটি পাতায় পাতায় সংস্কারের আওতায় আনতে হবে এবং যথাযথ সংস্কার হইতে হবে এই সব জায়গায় যেখানে অর্থের উৎস। আমি একটা জিনিস লক্ষ্য করেছি খুব কঠিনভাবে, রাস্তায় যে ট্রাফিক যে ব্যবস্থা, ট্রাফিকের যে ইনচার্জরা আমার নজরে যেগুলো এসেছে বেশিরভাগই দেখতাম ওই লাল সুতা বাঁধা, এবং যেসব জায়গায় টাকা বেশি টাকা সেই সব জায়গায় 15 বছরে কারা নিয়োগ নিয়েছে এটা খুঁজে বের করতেই হবে। অর্থের উৎস যতগুলো অফিস বলেন, যতগুলো পয়েন্ট বলেন, সেই সব জায়গাতে স্পেশালি নিয়োগ হয়েছে, আলাদাভাবে নিয়োগ হয়েছে। এই নিয়োগকৃত এরা কারা, এদেরকেও আনতে হবে, তদন্তে আনতে হবে। এদেরকে প্রত্যেকটা পাতায় পাতায় পাই পাই করে ম্যান টু ম্যান, ডোর টু ডোর খুঁজে বের করে অবৈধ অর্থের উৎসসহ
অবৈধ অর্থের যে প্রয়োগ করেছে, সে ধন সম্পদের মালিক হয়েছে, এগুলো রাষ্ট্রের দৃষ্টিতে আনতেই হবে। এখানে শকুনের চোখ খারাপের দিকেও নিতে পারেন, অর্থের দিকে যারা নেয় তারা, আর একটা নিতে পারেন এই সব অর্থ কোথায় আছে শকুনের চোখেই খুঁজে খুঁজে বের করে আইনের আওতায় আনার কথা বলেন, বা আপনার রাষ্ট্রের নজরে আনার কথা বলেন। রাষ্ট্র যেন জ্ঞাত থাকে এই লোকটির এই অর্থ এইভাবে উপার্জন হয়, সেটা সৎ হলে সৎ, অসৎ হলে তাকেই তার সেই অসৎ উপায়ে অর্থের বাড়তি অর্থটা রাষ্ট্র কোষাগারে নিতেই হবে। আমাদের সংশোধনের এখনই সময়। আমি মডিফাইড হব, মডিফাই করব। আমি স্কুলিং নিজে করব, এবং আমি ছাত্র হয়ে আমারও দায়িত্ব রাষ্ট্রের প্রতি সম্মান দেখানো। রাষ্ট্র নাগরিককে সম্মান দেখাবে, নাগরিক রাষ্ট্রের প্রতি অনুগত থাকবে। আমি জানানোর চেষ্টা করছি, হয়তো বিস্তারিত বলতে পারি না আমার সময়ের স্বল্পতার জন্য, জ্ঞানের স্বল্পতার জন্য, কিন্তু যদি আপনি বিন্দুমাত্র বোঝেন, বোঝার চেষ্টা করেন, তাহলে প্লিজ অন্য কাউকে বোঝার জন্য একটু শেয়ার করবেন, বা যদি আমাকে আরও কিছু বলানোতে চান একটু কমেন্টসে জানাবেন। এই আশা রেখে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।